আমি আমার 5 মাসের প্রেগনেন্ট স্ত্রী আরিশার শাড়ি ধুয়ে ছাদে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। আমার বোন ছায়া এসে চেঁচিয়ে উঠল, বাচ্চা কি শুধু তোর বউয়ের একার হচ্ছে? দুনিয়ার আর কারো হয় না? কি এমন নবাবের মেয়ে যে তোর বউয়ের জামাইকে দিয়ে কাপড় ধোয়াতে হচ্ছে? আমি আপাকে বললাম, নবাবের মেয়ে তো তুইও না, তাও তো ভাইয়া তোর জন্য 2টা কাজের মেয়ে রেখেছে। আমার যখন সে সামর্থ্য নেই, আমিই করছি। যা যা, কর বউয়ের কাজ, বউকে শোকেসে তুলে রাখ। আমি আবার হেসে বললাম, পারলে তো রাখতাম, যেমন করে তোকে রেখেছিল মা। মা তো নেই, আর ওর মাও নেই, তাহলে কে রাখবে বল? তোরও তো সে সময় নেই। আমি কি তোর বউকে কোনো অপূর্ণ রাখছি? সব তো দিচ্ছি। তাহলে আপু ওর জন্য থাই স্যুপটা বানিয়ে দাও না, আমি যাওয়ার আগে খাইয়ে দিয়ে যাই। আমার কথায় আপু রেগে স্যুপের প্যাকেট নিয়ে ওর কাজের মেয়েকে দিয়ে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বন্ধ করার আগে বলল, আমরা যেন মা হইনি এমন বেড রেস্ট আমাদের তো কোনো ডাক্তারে দেয়নি। আমি স্বামীন, আমার মা বাবা নেই। আমার স্ত্রী আরিশার মা নেই। বাবা আছে, তাও অনেক অসুস্থ। আমি বোনের সাথে থাকি। যেহেতু আমি সারাদিন বাইরে থাকি, তাই বোনের কাছে রাখলাম। আরিশার প্লাসেন্টা নিচের দিকে থাকার কারণে ওকে বেড রেস্ট দেওয়া হয়েছে। কোনো ভারী কাজ করতে মানা করেছে। এক একজনের শরীর তো এক এক রকম। কেউ খুব দুর্বল হয়, কেউ খেতে পারে না, কারো বেশি কারো কম। কিন্তু যে মেয়েরা এইসব ফিল করে যায়, তারাই যেন আর একজনের ব্যাপারে এইসব বুঝতে চায় না। আমি রুমে যেতে আরিশা বলে উঠল, বোনের সামনে আমাকে ছোট বানিয়ে নিজে মহান সাজছ? আমি কিছু করতে পারি না, আমি খারাপ বউ, এইটা বলছো? এইটা প্রমাণ করতে চাইছো? বলতে বলতে কান্না শুরু করে দিল আরিশা। আমি চুপ করে তাকিয়ে রইলাম। আমি চুপ করে আছি দেখে আরিশা আবার বলল, তুমি আমার জন্য আপুর সাথে ঝগড়া করে এলে, আর আমি তোমাকে কথা শোনাচ্ছি। আমি খুব খারাপ, তাই না? এই বলে আবার কান্না করতে লাগলো। আমি জিভ বের করে ওকে এক ভেঙচির মতো দিতে ওর আবার হেসে উঠল। ডিম সিদ্ধ রেখে গিয়েছি, খেয়েছো? আরিশা মুখ চেপে ধরে বাচ্চাদের মতো করে বলল, না না না। আমি ওকে চেপে ধরে খাওয়াতে লাগলাম। এই সময় মেয়েদের খুব মুড সুইং হয়। এই হাসে আর এই কাঁদে। কেন কাঁদছে নিজেও জানে না। অনেক দিন ধরে নিজেকে বন্দি রাখা বা হরমোন চেঞ্জের কারণে মেয়েদের মনে হয় তারা কিছু না এখন আর। তাদের সব যত্ন বেবির জন্য। কিন্তু এদের এই ব্যাপারগুলো নিয়ে আপনি মন খারাপ করলে বা কথা শোনালে বা তাকে সামলাতে বললে কোনো কাজ হবে না। উল্টে সে আরো ভেঙে যাবে। এইগুলো তো ঠিক হয়ে যাবে, কিন্তু যে কষ্টটা আপনি এখন দেবেন তা সারা জীবন দাগ কেটে থাকবে। আমি অফিসে যাওয়ার আগে ওর ওষুধ আর সবকিছু গুছিয়ে দিয়ে অফিসে গেলাম। সন্ধ্যায় যখন ফিরলাম, দেখলাম ও ঘুমোচ্ছে। আমি ওকে জাগালাম না, কারণ আমি যখন রাতে আরামে ঘুমোই, সে 10 থেকে 12 বার উঠে ওয়াশরুমে যায়। যে মেয়ের রাতে ঘুমোলে কোন দিকে রাত যাচ্ছে খবর থাকতো না, সে মেয়ে এখন 1 ঘন্টাও টানা ঘুমোতে পারে না। আমি চা বানিয়ে এনে বসলাম। আপু এসে বলল, এই অবেলায় ঘুমোচ্ছ কেন? ডেকে দেয় না? ওর ঘুম যখন আসে সে ঘুমুক না, রাতে তো ঘুমোতে পারে না ও, তাই বলে ভর সন্ধ্যায় ঘুমোবে? বাচ্চার জন্য ভালো না। তুই ইকোনমিক্সে মাস্টার্স করেও এখনো এইসব মানিস? ওর সুবিধে মতো ও যত ঘুমোবে বেবিও রেস্ট পাবে। এমন না যে ও সারাদিন ঘুমোচ্ছে। আমরা তো মানছি, মানলে তো দোষের কিছু না। আমরা মানছি, আমাদের তো কোনো ক্ষতি হয়নি। আমাদের কথায়
আরিশা উঠে গেল। আমার চোখ লেগে এসেছিল, রাতে ঘুম হয় না তো। আমি ওর দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললাম, ঠিক আছে, খাও। আরিশা উঠে বসতেই আপু বলল, যে জন্য এসেছিলাম, কাল আমার জায়ের ভাইয়ের বিয়ে, অফিস থেকে তাড়াতাড়ি আসিস। আমি মাথা নেড়ে সায় দিলাম। আরিশা খুব খুশি হলো। তারপর ও রান্নাঘরে রান্না করতে চলে গেল। পরের দিন আমি অফিস থেকে ফিরে দেখি আরিশা অনেকগুলো শাড়ি নামিয়ে রেখেছে, কোনটা পরবে কোনটা পরবে না। অনেকগুলো সেট আর চুড়ি। তার মধ্যে লাল রঙের একটা শাড়ি নিল, আমাকে দেখালো। আমি সায় দিতেই ও সেটা পরে নিল। আমি জানি ওর প্রিয় রং লাল। তারপর ও রেডি হয়ে নিল। আপু ডাক দিল, কিরে রেডি তুই? হ্যাঁ, আমরা রেডি, আসছি। আরিশা চুড়ি পরবে শুধু। আপু তাড়াতাড়ি রুমে ঢুকে বলল, আমরা মানে আরিশা রেডি হচ্ছে কেন? কেন, ও যাবে না এই অবস্থায়? আমি হেসে বললাম, কি অবস্থায়? এই অসুস্থ অবস্থায় ও বিয়েতে যাবে এত মানুষের সামনে? প্রেগনেন্সি কি অসুস্থতা নাকি? ওর ভারী কাজ করা বারণ, বেড়াতে যাওয়া না। আরিশা কান্না কান্না চোখে তাকিয়ে আছে। চুড়ি খুলে রেখে দিল। মা নেই বলে কি বড়দের কোনো নিয়ম মানবি না? মানুষের চোখে পড়বে, ভালো না। তারপর লাল শাড়ি পরেছে। তোমাকে না আমি বলেছি এই সময় লাল রঙের কিছু পরতে নেই, বাচ্চার ক্ষতি হয়। আমাদের শেখানো হয়েছে। আরিশা শাড়ি খুলতে নিলে আমি বললাম, শাড়ি খুলিও না তুমি। আর আপু, মানুষের চোখে পড়বে মানে? আমাদের অফিসে 3জন মহিলা আসে প্রেগন্যান্ট। রোজ এত মানুষের সাথে তাদের দেখা হয়, তাদের তো কিছু হয় না? দুজনে লাস্ট মাসে সুস্থ স্বাভাবিক বেবির জন্ম দিল। কই, কি হলো? আর কাপড়ের সাথে বেবির ক্ষতির কোনো কানেকশন নেই। বরং আরিশা ওর পছন্দ মতো কাপড় পরতে পারলে ওর মনও ভালো থাকবে, বাচ্চার মনও ভালো থাকবে। আর ও যে ডাক্তারের কাছে যায়, সব মেয়েরাই যায়, তখন ওখানে এত মানুষ দেখে, তখন তো কিছু হয় না। কবে যে ছাড়বি আপু এইসব? আমরা তো বেবি হওয়ার আগে আর পরে 2 বছর এইসব অনুষ্ঠানের মুখ দেখি নাই। তোদের না যত ইচ্ছে। তুই দেখিস নাই, কিন্তু তোর কি ইচ্ছে হতো না? হতো কিনা বল? হতো, কিন্তু আমরা বাচ্চার কথা ভেবে স্যাক্রিফাইস করেছি। একটাই তো বছর, কিন্তু তাও তোর ইচ্ছে হতো। তুই পারিসনি বলে কি সেও পারবে না? এটাকে স্যাক্রিফাইসের নাম দিয়ে আর কতকাল মেয়েদের ইচ্ছেগুলোকে দমিয়ে রাখবি বলতো? থাক, এত কথা বলার দরকার নেই। আমি যাব না। দরকার আছে, কত শখ করে সারাদিন খুশি মনে সেজেছ তুমি। খুলবে না কিছু। চলো আমরা বের হই। আপু তুই যা, বিয়েতে আমি যাব না। আমি ওকে নিয়ে অন্য কোথাও ঘুরে আসি। আমি তো তোদের ভালোর জন্যই বলেছি। জানি আপু, তবে ল্যান্ড ফোনে ভালো কল করে কথা শোনা যেত বলে কি তুই এখন স্মার্টফোন ইউজ করিস না? চলার পদ্ধতি যেমন চেঞ্জ হচ্ছে, চিন্তাও চেঞ্জ করতে হবে। এই বলে আমি আরিশিকা নিয়ে বের হয়ে গেলাম। ওর চোখে মুখে যে হাসি ফুটে উঠেছে, আমার মনে হলো ওর ভেতরে আমার সন্তানও হাসছে। প্রেগনেন্সি দারুণ একটা জার্নি মেয়েদের জন্য। তাদের চেনা জানা পুরো জীবন ওলটপালট হয়ে যায়। তাদের শরীর, তাদের চিন্তা ভাবনা সব। হাজারো সমস্যা, ঘুমোতে না পারা, মুড সুইং, এইসবে বিরক্ত না হয়ে তাদের বোঝার চেষ্টা করুন। যে মেয়েটা তার পুরো শরীর বাজি রেখে আপনার সন্তান আনছে এই পৃথিবীতে, সবটা উজাড় করে, এত কষ্ট সহ্য করে সে মা হয়ে উঠছে। আর আপনি যদি তাদের সামান্য ইচ্ছে পূরণ করতে না পারেন, যত্ন নিতে না পারেন, মুড সুইং সহ্য করতে না পারেন, তাহলে আপনি বাবা হচ্ছেন কিভাবে? শুধু নাম দিলে কি বাবা হওয়া যায়? বাবা হওয়ারও একটা প্রক্রিয়া আছে। প্রেগনেন্সির
দুজনের মা বাবা হওয়ার সমান প্রক্রিয়া, সমান জার্নি। কলমে দোলনা বড়ুয়া তৃষা, কণ্ঠে ছিলাম আমি দেবলীনা চক্রবর্তী। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকুন।